নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যে দিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল জামাই ষষ্ঠীর দুদিন আগের। আসলে ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, আর আজকে সকালবেলা উঠেই আমি কাজকর্ম সেরে একেবারে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছিলাম, আর তারপরে চা নিয়ে চলে এসেছি আমার আর আমার মেয়ের। আর ওদিকে আমার মেয়ে কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আজকে ভেবেছি বাড়িতে থাকবো না, দুদিনের মতো ছুটি আছে, যাই কোথাও ঘুরে আসি। হয়তো আপনারা ভাবছেন বাপের বাড়ি যাচ্ছি, কিন্তু না, বাপের বাড়ি না, আজকে যাচ্ছি জ্যাঠা শ্বশুরের বাড়ি সাঁতরাগাছি। এখন তো শুধু পিসিই আছে, অনেকদিন হয়ে গেল পিসির সাথে দেখা হয়নি, সেই দোলে দেখা হয়েছিল। তো চলুন বাপের বাড়ি না গিয়ে শ্বশুর বাড়ি ঘুরে আসা যাক, তাও আবার জ্যাঠা শ্বশুরের বাড়ি। এখন তো জেঠু আর জেঠিমা কেউই বেঁচে নেই, শুধু আছে পিসি, তাই ওটাকে বলবো আমরা এখন পিসি শাশুড়ির বাড়ি। চলুন। এই যে ফাইনালি আমি আর আমার মেয়ে কিন্তু বেরিয়েও পড়েছি, আর এখন বাজে সকাল 10টা থেকে 10:30। আর ষষ্ঠীর আগে বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড গরম ছিল, মানে এত গরম যে কি বলবো। রাস্তায় বেরিয়েই দেখছি চারদিকে রোদ এত, আর প্রচুর গরম লাগছে। তো যাকে কিছু তো করার নেই, গরম তো থাকবেই আমাদের সাথে। তো স্টেশনে এসে আগে টিকিটটাও কেটে নিয়েছি, আর এই যে একটুখানি দাঁড়াতে না দাঁড়াতেই চলে এসছে ট্রেন। প্রথমে যাব হাওড়া, আর হাওড়া থেকে আবার একটা ট্রেন ধরতে হবে, কারণ যাব তো আমরা সাঁতরাগাছি। খুব একটা বেশি দূরে না জানেন, পরপর যদি ট্রেন পাওয়া যায় তাহলে কিন্তু একদম তাড়াতাড়ি চলে যাওয়া যায়, 1 ঘন্টাও লাগে না, তার আগেই পৌঁছে যেতে পারি। কিন্তু ওই যে ট্রেনের একটা গন্ডগোল থাকে। এই দেখুন না, এই যে একটা ট্রেন পেয়েছি, এটা হাওড়া থেকে আমরা উঠলাম, তো এটা পেয়ে গেছিলাম পাঁশকুড়া লোকাল। আর এই ট্রেনটা আসার কথা ছিল জানেন কটার সময়? 9:30টার সময়। সেই ট্রেন ভাবুন এসেছে কত দেরি করে। আর এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে আমরা কিন্তু সাঁতরাগাছি চলেও আসলাম। হাওড়া থেকে সাঁতরাগাছি ঢুকতে তো মোটে ওই 3টে ছোট ছোট স্টেশন। আর দেখুন না, এসেই দেখছি প্ল্যাটফর্মে যেই ওভারব্রিজটা দিয়ে আমরা যেতাম, সেই ওভারব্রিজটা ভেঙেছে, ওই জন্য আর ওদিক দিয়ে যাওয়া যাবে না। ওই যে দেখুন না, মাথার উপরে কিন্তু কিছুই নেই, তাই আবার একটা নতুন ওদিকে ওভারব্রিজ করেছে, তো সেই দিক দিয়ে যেতে হবে। আর ওটা দিয়ে না অনেকটাই দূর হয়ে যায়, কিচ্ছু করার নেই, এই জন্য ওই নতুন ওভারব্রিজ দিয়ে উঠে চলে আসলাম। আর নতুন ওভারব্রিজটা কিন্তু বেশ সুন্দর। আর সাঁতরাগাছিতে যেহেতু সবসময় এক্সপ্রেস ট্রেনগুলো যাতায়াত করে, ওই জন্য এখানে লোকাল ট্রেনের না যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো না। কেন সাঁতরাগাছি আসতে বিরক্ত লাগে জানেন? এক তো হাওড়া থেকে ট্রেন পাওয়া যায় না, লাকিলি আজকে আমরা পেয়ে গেছি, না হলে এরকমও হয়েছে 3-4 ঘন্টা বাদেও আমরা হয়তো সাঁতরাগাছি পৌঁছেছি শুধুমাত্র ট্রেনের জন্য। আবার এদিকে আর একটা প্রবলেম, বড্ড সিঁড়ি চড়তে হয় ওভারব্রিজে ওঠার জন্য, অনেকটা উঁচু উঁচু, তো খুব অসুবিধা হয়। এখানে এখনো লিফট করেনি, কিন্তু এসকেলেটার আছে, ওই যে ওই সিঁড়িটা ভাঙা হয়েছে ওই জন্য, কিন্তু সেটা শুধুমাত্র ওঠার, মানে নামার সময় এসকেলেটার পাওয়া যায় না। তো যাকে ওই নতুন ওভারব্রিজ দিয়ে এসে পাশ দিয়ে একটা রাস্তা ছিল, সেখান দিয়ে দেখুন টোটোগুলো দাঁড়িয়েছিল। তো এখানে এসে আর এক প্রবলেম হয়েছে জানেন, এই যে ঝিলটা দেখছেন, আমরা যাচ্ছি ঝিলটার পেছন দিয়ে, আর যখন ওই ওভারব্রিজ দিয়ে নেমে আসতাম তখন আমরা ঝিলের সামনে দিয়ে যেতাম। বাড়ি কিন্তু খুব একটা দূরে না, কিন্তু ওই ঝিলের সামনেটা দিয়ে যাওয়া যাবে না, কারণ নাকি রাস্তা খুঁড়েছে, রাস্তা ঠিক করছে, তার জন্য পেছন দিক দিয়ে যেতে হবে। এই জন্য জানেন আমাদের কাছে কত ভাড়া নিয়ে নিয়েছে? যেখানে 15 টাকা করে 30 টাকা ভাড়া হওয়ার কথা, সেখানে আমাদের কাছ থেকে 30-60 টাকা ভাড়া নিয়ে নিয়েছে। আমি বললাম দেখুন, রাস্তার যদি অসুবিধা থাকে তাহলে আপনারা ভাড়া অবশ্যই বাড়াতে পারেন, কিন্তু এতটাও নয়। কিন্তু সাঁতরাগাছিতে না কোনো কথা শোনে না, বলছে উঠতে হলে উঠুন, না হলে হেঁটে হেঁটে যান। তো কি আর করব, উঠেই পড়লাম, কারণ এই রাস্তাটা দিয়ে আমি আগে যাতায়াত করতাম, এখন না ঠিক একটা মানে চিনতে পারবো না বলে উঠে পড়লাম। আর ওই যে দেখতেই পেলেন যে কতগুলো নতুন নতুন ট্রেন বা মালগাড়ি যেগুলো ছিল ওইখানে না, ওইগুলো তৈরি হয়। তো যাকে মোটামুটি চড়াই উতরাই পেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি আমাদের বাড়ির সামনে। আর এই যে দোতলা বাড়িটা দেখছেন, এটাই হচ্ছে আমাদের বাড়ি। আর জানেন তো, বিয়ে করে আমি কিন্তু প্রথম এই বাড়িতেই উঠেছিলাম।
4টে বছর কিন্তু আমি এখানেই কাটিয়েছিলাম, জেঠু, বড় মা, পিসি সবার সাথে। আর সেই জন্যই এই বাড়িটা কিন্তু আমার কাছে সব সময়ের জন্যই স্পেশাল। তারপরে আমার রিসরা যাওয়া, তবে রিসরা যাওয়ার পরেই কিন্তু আমার মেয়ে হয়েছিল। এই যে ঘরেও ঢুকে পড়লাম, আর পিসি কাজ বাজ সেরে আমাদের জন্য ওয়েট করছে। আর এদিকে পিসিকে বাড়ির কাজে যে হেল্প করে দেয় সেই কাকিমাও কিন্তু বসে আছে, কিন্তু আমরা এনাকে ডাকি বউ বলে সেই প্রথম থেকে। চলুন এবার স্নানটা আগে করে নিই, তারপরে আবার আসছি কিছুক্ষণ বাদে। কিরে কেমন হয়েছে? খুব ভালো আছে। এই যে স্নান টান করে বেশ খানিকক্ষণ পিসির সাথে গল্প করে এখন আমরা বসে পড়েছি খেতে। আর আজকে আমরা এসেছি বলে পিসি কিন্তু অনেক রান্না করেছে, একটা চচ্চড়ি করেছে, ভাজা করেছে, আর এদিকে করেছে খাসির মাংস। আর মাংসটা কিন্তু খুব নরম হয়েছে, তবে পিসির হাতের রান্না কিন্তু ভীষণ সুন্দর। এই যে আপনারা আমাকে দেখতে পান যে কত রকম রান্না করি, এই রান্নাগুলো কিন্তু আমি সবই প্রায় পিসির কাছ থেকেই শিখেছি। আমি কিন্তু বিয়ের আগে কোনো রান্না বান্না কিছুই পারতাম না, সব আমার শেখা আমার শ্বশুর বাড়ি থেকে। এটা বলতে আমার একটুও দ্বিধা নেই, কারণ সবাই বাপের বাড়ি থেকে শিখে আসে, আর আমি যেহেতু খুব ছোট্টবেলায় বিয়ে হয়ে এসেছিলাম, তাই আমি বাপের বাড়ি থেকে কিছুই শিখিনি। যা শেখার আমি শ্বশুর বাড়ি থেকেই শিখেছি। প্রথম শিখেছি এখানে এসে আমার পিসি শাশুড়ির থেকে, আর বড় মা আর আমার নিজের শাশুড়ির থেকে। আমার শাশুড়ি ভীষণ সুন্দর রান্না করতো, পিসিও দারুণ রান্না করতো, কিন্তু আমার শাশুড়ি জাস্ট ফোড়ন দিয়ে একটু জল ঢেলে দেবে, ওটাই যেন অমৃতের মতো খেয়ে নিতে হবে। এদের কাছ থেকেই আমার রান্নার হাতটা পাকা করা। এই মানুষগুলো না থাকলে আমি হয়তো এত ভালো ভালো রান্না কোনো দিনও করতে পারতাম না। সবাই মিলে একসাথে থাকলে কখন যে টাইম কেটে যায় সেটা কিন্তু বোঝাই যায় না। এক দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট করে আমরা বিকালবেলা উঠে আবার একটু ঘোরাঘুরি করে নিয়ে দেখুন না এখন হয়ে গেছে সন্ধে। আর সন্ধে মানেই তো চা খাওয়া আর টিভি দেখা। তো আমি এদিকে লিকার চা করে নিয়েছি, কারণ আমি লিকার চাই খাই, আর পিসি বললো আমার জন্যও কর, আর আমার মেয়ে তো রয়েছেই, ও বললো নাকি ও খাবে। আর এদিকে পিসি একটু বেরিয়েছিল তো নিয়ে এসেছে সিঙ্গারা, ওই জন্য এখন চা, সিঙ্গারা আর বিস্কুটে আমরা এখন টিফিনটা করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ বসে গল্প সল্প করে নিয়ে এখন চলে এসেছি আবার আম কাটতে, কারণ পিসি বলছে অনেক আম এনে রেখেছে, আমগুলো বরঞ্চ কাট, না হলে আর খাওয়া হবে না। তো আমি এদিকে আম কেটে কিছুটা আম আপনাদের দাদা ভাইয়ের জন্য আলাদা করে তুলে রাখলাম, আর কিছুটা ওদেরকে দিলাম খেতে। আর আমাদের যে নিচে ভাড়া থাকে সেই পুচকেটা ওপরে এসেছে গল্প করতে। তো সত্যিই আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি ছিল। আর এখন রাতের জন্য আবার একটু জোগাড়জান্তি করতে হবে, তবে কিছুই সেরকম করতে হবে না, কারণ মাংস আর তরকারি সবই আছে। তবে একটা জিনিস করতে হবে, কালকে আপনাদের দাদা ভাই আবার সকালবেলায় বেরিয়ে যাবে, তাই ও সারাদিনে টিফিনের জোগাড়টা করতেই আমি চলে এসেছি। আসলে ভাবছি যে একটু দুপুরবেলা ভাতই দিয়ে দেবো, কারণ এত গরম পড়েছে তো রুটি পরোটা দিলে না খেলেও যদি গ্যাস অম্বল হয়, ওই জন্য তাই ভাবলাম বরঞ্চ ভাতের সাথে আলু সেদ্ধ দেবো আর একটুখানি পেঁয়াজি ভেজে দিই, তাহলে একটু জল ঢেলে খেয়ে নিতে পারবে দুপুরবেলা। এই যে ভাত, পেঁয়াজি আর আলু রেখেছি আলাদা করে, আর এদিকে রাখলাম সকালের জন্য টিফিনে আম, আর আমি ভাবছি একটু সকালে ব্রেডও দিয়ে দেবো, কারণ রুটিটা না আজকে আর আমার করতে ইচ্ছা করলো না। আর এইদিকে না খাবার দাবারগুলো বসিয়ে দিয়েছি গরম করতে, কারণ এর মাঝখানেই আপনাদের দাদাভাইও চলে এসেছে। এই যে মাংসের ঝোলটা একটু গরম করে নিচ্ছি, আর অফিস থেকে এসে এখন গেছে স্নান করতে, তারপরে ঘরে এসে একটু ফ্রেশ হয়ে নিক, তারপরে খেতে দেবো। এই যে ভাতও হয়ে গেছে, আর আমি এখন টিফিন বক্সে ওর আগে ভাতটা বরঞ্চ তুলে রাখি। আর এই আলু আর কাঁচা লঙ্কা ভালোই হবে বলুন, এই গরমের মধ্যে বরঞ্চ এটা খেলে পেটটাও ভরবে আর শরীরটাও ঠান্ডা থাকবে। বসেছি এবার একটু শান্তি হয়েছে, নাহলে এত গরম লাগছে, ভাল লাগছে না।
চলুন তাহলে এবার একটু খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আর বেশ অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা মতো বাজে, কারণ আপনাদের দাদাভাই আবার শুয়ে পড়বে, সকালবেলা উঠতে হবে অনেক তাড়াতাড়ি। তাই আর দেরি করলাম না, সবাই মিলে বসে পড়লাম খাবার নিয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।